আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যথায় সুন্দরভাবে জাতীয় নির্বাচন হাতছাড়া হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন প্রধান উপদেষ্টা। এদিকে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান রাজনৈতিক নেতারা। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গণ্ডগোল সৃষ্টি করছে, যা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলে জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কার করে আমাদের জানিয়েছেন যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে আমরা আশাবাদী 5 থেকে 8 অগাস্টের ভেতরে নির্বাচনী তারিখ এবং প্রক্রিয়া জাতির কাছে মাননীয় প্রধান উপদেষ্টা খুদ পরিষ্কার করে জানিয়ে দেবেন। সরকারের মধ্যে আরেক সরকার লুকিয়ে রয়েছে, যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মন্তব্য করেন কয়েকজন নেতা। আইনশৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলাকারীদেরকে কঠোর হস্তে দমন না করে তাহলে পতিত স্বৈরাচার বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে মাথাছাড়া দিয়ে উঠবে। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক দল। ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন সহ সকল সাম্রাজ্যবাদ আমাদের দেশে যে লুটেরা ধনী এবং সামন্ত অবশ্যই অবস্থিত, এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া আসলে ফ্যাসিবাদ উচ্ছেদ হবে না। এছাড়া ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় বিভিন্ন পরামর্শ উঠে এসেছে বৈঠকে। রাকিব হাসান, আরটিভি। ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সরকার, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দেশের কোথাও কোনো সুশাসন নেই। রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক অস্থিরতা দূর করতে গণতন্ত্রে ফিরে যাওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যে পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না, সে পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি, জানান মির্জা ফখরুল। রুদুর রফিকের রিপোর্ট। জুলাই বিপ্লব, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ক্ষমতায়নের জন্যই নির্বাচন চায় বিএনপি। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে, পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ সঠিক প্রতিনিধি পাবে না বলেও মত তার। আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক, ধানের শীষ অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক, সেখানে গিয়ে সেই ভোটের দিন ভোট দেবে, ভোট দিয়ে সে নির্বাচন করবে, তাই না? এখন এনারা বলতে শুরু করেছে না, আনুপাতিক হবে। যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এর আগে সিড্রাপ মিলনায়তনে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের দোহাই দিয়ে গণতান্ত্রিক চর্চা বাদ দেয়া যাবে না। আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়ালিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রের উত্তরণের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও মাসুমা নামের এক স্টাফের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এখনও 4 জন। রোগীদের সুস্থ করতে সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল এখানকার ডাক্তারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। আরও জানাচ্ছেন এআর বাদল। 21 জুলাই সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। 26 জুলাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও মাসুমা নামের এক স্টাফের মৃত্যু হয়। জারিফের শরীর 40% ও মাসুমার 90% দগ্ধ ছিল। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কালকে অনেক ভালো ছিল, তা কালকে পানি খাইতে চাইছিল, তা অনেক ভালোই ছিল, ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে তো বাদ আসর উত্তরায় 12 নম্বর সেক্টরে জারিফকে দাফন করা হয়। যারা দগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন তাদের বাঁচাতে সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল, যারা দেশের চিকিৎসকদের সাথে কাজ করছেন। রবি ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। এআর বাদল, RTV, ঢাকা। বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই আগস্ট আন্দোলনের মূল নায়ক তারেক রহমান। আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সম্মিলিত পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। যারা বিএনপির প্রতি আঙ্গুল তুলেন, শহীদ জিয়ার দলের প্রতি আঙ্গুল তুলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে কথা বলার চেষ্টা করেন, তাদেরকে বলবো চেহারাটা আয়নায় একবার দেখবেন, জনগণ আপনার আশেপাশে আছে কিনা দেখবেন। এখন দেশ করতে হবে তো, আপনি পলিটিক্যাল স্লোগান দিয়ে, পলিটিক্যাল রেটোরিক্স দিয়ে বেশি দিন রাজনীতি করবেন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। দেশ গড়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বিএনপির নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে। গণ অভ্যুত্থানের পরও তারুণ্যের শক্তিকে দেশ গড়তে কাজে লাগানো না গেলে বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না। রাতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের সমাবেশে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭২-এর সংবিধানকে মুজিববাদী সংবিধান উল্লেখ করে সংস্কার ছাড়া এনসিপি নির্বাচন চায় না বলে জানান তিনি। এর আগে মৌলভীবাজার শহরে সমাবেশে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। এই গণ অভ্যুত্থানের পরে আমরা যদি তরুণদেরকে কাজে লাগাতে না পারি, এই তারুণ্যের শক্তিকে যদি দেশ গঠনে কাজে লাগানো না যায়, বাংলাদেশকে আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়াটা গুরুত্বপূর্ণ। ক্ষমতার পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির 11তম মানবাধিকার সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আইন দিয়ে সবকিছু হয় না। স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে। সে যখন চিন্তা করে 5 বছর পর আমি ক্ষমতা হারাবো, ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে, মানবাধিকারের ভায়োলেশন কম করে, রইস হয়ে করে। যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয়
সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি। গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশ লাইন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের বিভেদ নেই। আর জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, একটা মামলায় অনেক আসামি থাকায় তদন্তে বেশি সময় লাগছে। এর আগে সিদ্ধিরগঞ্জে র্যাব 11 এর সদর দপ্তর ও জালকুড়ির ৬৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেই সব রাজনৈতিক দলগুলি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে, তাদের অনুরোধ করব আপনারা নিজেরা ভিতরে আপনারা করবেন। আমাদের সাথে তো রাজনৈতিক দলের কোনো বিভেদ থাকার কথা না। একটা হত্যা মামলায় হয়তো 20 জন আসামি হওয়া দরকার ছিল, আপনারা ওখানে 200 আসামি দিয়ে ফেলছেন। এখন এই জন্য ইনভেস্টিগেশনের সময় বেশি লাগবে। অনেকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেকে কিন্তু কিছু নিরীহ লোকের নাম দিয়ে দিছে, এই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। এবারের নির্বাচন দিনের আলোয় সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে খুলনা নগরীর নূরনগর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ও AI এর অপব্যবহার অস্ত্রের চেয়েও মারাত্মক। সোশ্যাল মিডিয়ায় দেয়া অপতথ্য ও ভুল তথ্যের বিষয়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আমরা কোনো রাতের বেলায় কোনো কর্মকাণ্ড করতে চাই না, দিনের বেলায় সব কর্মকাণ্ড করে যাতে মানুষ এক স্বচ্ছতার সাথে যাতে কাজটা সমাধা করি, তাহলে হয় কি মানুষ স্বচ্ছতা যদি এনশিওর করা যায় মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়। এটা একটা আমাদের একটা চেষ্টা থাকবে যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে, অপতথ্য এবং ভুল তথ্য দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা একটু দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আপনাদের বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বইছে দমকা বাতাস, সেই সঙ্গে সারা দেশেই হচ্ছে বজ্রসহ বৃষ্টি। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। পায়রা, চট্টগ্রাম সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ার, নিঝুম দ্বীপ, সুখচর, নলচিরা ও সোনাদিয়ার পাশাপাশি মূল হাতিয়ার বাহিরে ঢালচর ও চরগাছিয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডে নৌযোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। পানি উঠে যাবে, এতে সাধারণ পানি না আর মনে হয় হলো বাজার কিন্তু ডুবে গেছে, রোড ঘাট মনে করেন মানুষের যাতায়াত খুব একটা জামিলা। কারো বাসা বাড়ি নেই, কারো চুলা চাকরি নেই, কেউ খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতেছে। এই পানিগুলো কতক্ষণ নামে কিন্তু আল্লাহ পাক ভালোই জানে। আমরা সরকারের কাছে চাই আমাদের নিজ নিজের চারপাশের বেড়িবাঁধ হোক। সরকার তরফ থেকে যদি বেড়িবাঁধটা হয় এলে আমার মন্ত্র বিয়াতে বাছনি আছে, বাছনি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 2 দফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ডিসি পার্ক সংলগ্ন নির্মিত সৈকত সড়কটি বিধ্বস্ত হয়েছে। বরিশালের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। একই সাথে পানি স্রোতের গতি বেশি থাকায় নদী তীরবর্তী মানুষের মধ্যে ভাঙনের সংখ্যা বেড়েছে। এছাড়া চাঁদপুর সদর ও হাইমচরের নিম্নাঞ্চলের সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকেছে। ভোলা, লক্ষ্মীপুর, মনপুরা সহ 10টি রুটে বন্ধ আছে লঞ্চ চলাচল। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আবরার মাহি, RTV। বিদেশিরা পরামর্শ দিতে পারেন, প্রেসক্রিপশন নয়, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত 313 মাশায়েখে বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন ও মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয় শীর্ষক জাতীয় কনফারেন্সে তিনি কথা বলেন। সে সময় উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর আসা দেশ গঠনের একটা অবারিত সুযোগ কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সদস্য, বিশিষ্ট আলেম ওলামা সহ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আর আমার দেশে সংস্কৃতি অঙ্গনে প্রয়োজনীয় সংস্কার করতে 4 থেকে 5 বছর লাগবে বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ তাহির জামান প্রিয় স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র প্রিয় আননোন 3x30y প্রিমিয়ার শোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সে সময় উপদেষ্টা বলেন, জুলাইয়ের গল্পগুলো সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে শহীদ প্রিয়র মা, বন্ধু-বান্ধব, সহকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হার্নেট ফাইন আর্টস এবং বাংলাদেশস্থ জাপান দূতাবাসের যৌথ আয়োজনে প্রদর্শিত হল অরিজিনস অব ভিশন চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর কিউরেটর ও হার্নেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল আলিশা প্রধানের আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এই আয়োজনে বাংলাদেশের 47 জন স্বনামধন্য ও নবীন শিল্পীর কাজ উপস্থাপন করা হয়। এ চিত্রকলা প্রদর্শনী উপস্থিত ছিলেন গুণী চিত্রশিল্পী ফরিদা জামান, চেয়ারপারসন অব দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের দুর্জয় রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান স্মরণে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এর অংশ হিসেবে সকালে ডিএসসিসি অঞ্চল 7-এর 71 নং ও 72 নং ওয়ার্ড গ্রিন মডেল টাউন মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন, নাগরিক সম্পৃক্তকরণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নই এ অভিযানের মূল উদ্দেশ্য। অঞ্চলভিত্তিক এই বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্যই আমরা মূলত এই বিশেষ প্রোগ্রাম শুরু করেছি। ক্রমান্বয়ে আমরা সকল অঞ্চলে এই বিশেষ অভিযান শেষ করব, শেষ করে আবার নতুন করে আবার আমাদের জোন 1 থেকে আবার শুরু করব। বাংলাদেশের জনপ্রিয় আতর সুগন্ধি ব্র্যান্ড আলিফ আতর কোম্পানির এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন হলো মিডফোর্ড সংলগ্ন আরমানি টোলায়। দুপুরে মক্কা টাওয়ারে তাদের প্রথম এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়। এতে রয়েছে প্রিমিয়াম কাউন্টার, সুগন্ধি টেস্ট স্টেশন, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ এবং আকর্ষণীয় ডিসপ্লে সেন্টার। সেখানে মিলছে জনপ্রিয় কনসেন্ট্রেটেড অর্গানিক এবং নিশ ব্লেন্ডেড আতর। উদ্বোধনী দিন থেকে প্রথম 7 দিন থাকছে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট। অনুষ্ঠানে আলিফ আতরের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং ইব্রাহিম খলিল, বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও দেশ বরেণ্য আলেমে দিনরা উপস্থিত ছিলেন। ইসরায়েলি অবরোধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সংকট আরও তীব্রতর হচ্ছে। অপুষ্টিতে মারা গেছে আরও 2 শিশু। এ নিয়ে অঞ্চলটিতে অনাহারে নিহতের সংখ্যা 120 ছাড়িয়েছে। নিহতের মধ্যে 80 জনেরও বেশি শিশু। শনিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 51 জন। এর মধ্যে 23 জন সাহায্য প্রার্থীও আছেন। গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত তথাকথিত ত্রাণ সহায়তা কেন্দ্রে কাজ করা এক প্রাক্তন মার্কিন সৈনিক বিবিসিকে বলেছেন, সহায়তা কেন্দ্রে খাদ্য সহায়তা প্রার্থী বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যার বিষয়টি নিঃসন্দেহে একটি যুদ্ধাপরাধ হিসেবেই প্রত্যক্ষ করেছেন তিনি। এদিকে ক্ষুধার্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ প্রবেশের উপর অবিলম্বে অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের নেতারা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি-20 ভেন্যু নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ঢাকায় অনুষ্ঠিত হওয়া 2 দিনের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় সংস্থাটি। এছাড়াও টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ হয়েছে। 8 দলের এই টুর্নামেন্টের বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, হংকং ও শ্রীলঙ্কা। এছাড়া এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেট মাঠে। টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আপত্তিতে আসরের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। তবে এসিসির বৈঠকের পর সে শঙ্কা কেটে যায়। 9 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে চলবে টুর্নামেন্ট। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।